আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরা গত লেকচারগুলোতে দেখেছি আলোর প্রতিফলন সম্পর্কে, আলোর প্রতিফলন চিত্র দেখেছি, সাথে দেখেছি আলোর প্রতিফলন কত প্রকার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দর্পণ। প্রতিফলন অধ্যায়ের খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমরা যেটা নিয়ে আলোচনা করব। দেখো, দর্পণ। তো দর্পণ, আমরা যদি দর্পণ কথাটা বলি, এটার আসলে শাব্দিক অর্থটা কি দাঁড়াচ্ছে? দেখো, আমরা বাসা বাড়িতে কী ব্যবহার করি? আয়না ব্যবহার করি। যে আয়নাটা থাকে সেটাই হচ্ছে আসলে মূলত দর্পণ। তাহলে আমরা বলতে পারি, দর্পণের সংজ্ঞা যেটা বলতে পারি, যে কোনো একটা মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটাই মূলত দর্পণ। তো আমরা আরও দেখেছিলাম যে কি দেখেছিলাম, দেখো প্রতিফলনে দেখেছিলাম যে এরকম একটা পৃষ্ঠ থাকে, সেই পৃষ্ঠের নিচে কি লাগানো হয়? প্যারা লাগানো হয়। প্যারা কেন লাগানো হয় বলো তো? আমরা জানি আলো যখন এই পাশ থেকে ফেলবো তখন আলো এখানে এসে বাধা পেয়ে আবার ওই মাধ্যমে ফিরে যাবে। আলো এই পাশে পার হবে না, এই মাধ্যমে পার হবে না। তো সেটাই আমরা দেখেছিলাম। তো এটাকে একটা বলা যায় দর্পণ। আমরা আয়না যেটা ব্যবহার করি তাই সেটাতে আমরা নিজেদেরকে দেখতে পাই, অপর পাশে কি লাগানো থাকে? প্যারা লাগানো থাকে। তাহলে এটা একটা দর্পণ। তাহলে দর্পণের যে এই যে প্যারা লাগানো হয় এটাকে বলা হয় সিলভারিং লাগানো। এটা ধাতুর প্রলেপ দিয়ে তৈরি। কেমন? এখন আমরা দেখব এই দর্পণটা আসলে কত প্রকার। দর্পণ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বারটা হচ্ছে সমতল দর্পণ, দুই নাম্বার হচ্ছে গোলীয় দর্পণ। আচ্ছা, চিন্তা করো তো, সমতল মানে কি? সমতল মানে হলো সোজা, আর গোলীয় মানে কি? গোলাকার। আমরা বাড়িতে যে আয়নাটা ব্যবহার করি সেটা বলো তো সমান না গোল? অবশ্যই সমান, আমরা যেটা দেখি আয়নাতে আমাদের। তাহলে সেটাকে আমরা বলতে পারি সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণের সংজ্ঞা কীরকম হবে? দেখো, কোনো একটা তল, কি তল? সেই তলটা হতে হবে মসৃণ তল, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলন ঘটে কি বলতে? যে আমি যদি আলো সমান্তরাল বরাবর ফেলে একগুচ্ছ আলোক রশ্মি, সেটা আবার কিভাবে যাবে? সমান্তরাল বরাবর বেরিয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় আলোর নিয়মিত প্রতিফলন। তাহলে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে সেটাকে বলা যায় সমতল দর্পণ। এবার আসো আমরা গোলীয় দর্পণ সম্পর্কে জানবো। তো গোলীয় দর্পণ সম্পর্কে জানার আগে দেখো একটা জিনিস। দেখো, আমি যদি তোমাকে ধরো এরকম একটা ফাঁপা কাচের গোলক দেই, কি দিলাম? ফাঁপা কাচের একটা গোলক দিলাম। এটা একটা কি হয়ে গেল? গোলীয় না? এটা যদি একটা আয়না হিসেবে ব্যবহার করা হয় না। গোলীয় দর্পণ কিভাবে তৈরি করা হয়? দেখো, এই যে একটা গোলাকার অংশ, এই গোলাকার অংশের কিছু অংশ অর্ধেকটুকু নিয়ে আসলে মূলত গোলীয় দর্পণটা তৈরি করা হয়। তো গোলীয় দর্পণ বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, পৃষ্ঠটা যদি মসৃণ হয় এবং এটা যদি একটা গোলকের অংশ বিশেষ হয় তবে সেটাকে বলা হয় গোলীয় দর্পণ। তাহলে প্রতিফলক পৃষ্ঠটা কি হতে হবে? গোলাকার হতে হবে। আমরা সমতলের ক্ষেত্রে কি দেখেছি? সোজা দেখেছি। গোলীয়র ক্ষেত্রে কি দেখতেছি? গোলাকার দেখতেছি। এখন আরেকটা কথা হচ্ছে যে গোলীয় দর্পণটা আবার দুই প্রকার। দেখো, প্রথম নাম্বার হচ্ছে অবতল দর্পণ, দুই নাম্বারটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে গোলীয় দর্পণে আমরা দেখতে পাচ্ছি একটা গোলকের কিছু অংশ কেটে দিয়ে কি তৈরি করা হয়? গোলীয় দর্পণ তৈরি করা হয়। সেই গোলীয় দর্পণটা আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অবতল দর্পণ, আরেকটা হচ্ছে উত্তল দর্পণ। খুবই ইজি। দেখো, তাহলে আমরা কোনটা অবতল ভাববো আর কোনটা উত্তল ভাববো? আমরা যে এই যে একটা নিলাম, দেখো একটা গোলাকার অংশ নিলাম। এই গোলাকার অংশের দুইটা অংশ আছে। দেখো, এই যে এই পাশে দেখো, এটা একটু উঁচু অংশ না? আর এই পাশে দেখো তো নিচু না? তাহলে খুবই ইজি। অবতল দর্পণ যদি বলে আমাকে, তাহলে অবতল পৃষ্ঠ মানে নিচু পৃষ্ঠে, এই যে দেখো অবতল মানে নিচু পৃষ্ঠে কি পড়বে? আলো পড়বে। মানে নিচু পৃষ্ঠটা প্রতিফলক রূপে কাজ করবে, প্রতিফলক পৃষ্ঠ রূপে কাজ করবে। তাহলে আমরা যদি অবতল দর্পণের ক্ষেত্রে কথা বলি, তাহলে নিচু পৃষ্ঠে আলোর প্রতিফলন হবে, তার মানে অপর পৃষ্ঠা উঁচু পৃষ্ঠাতে কি হবে? প্যারা লাগাইতে হবে, তাই না? তাহলে আলোটা কোন পাশে পড়বে? অবতল অংশে, মানে নিচু অংশে আলো পড়বে। তাহলে আমরা সেটাকে বলতে পারি অবতল দর্পণ। আর উত্তলের ক্ষেত্রে একই কথা, শুধু উল্টা। তাহলে উত্তলের ক্ষেত্রে কোন পাশে আলো পড়বে? উঁচু পাশে আলো পড়বে, নিচু পাশে আমাদের কি লাগাইতে হবে? প্যারা লাগাইতে হবে। আমি একটু দেখিয়ে দেই। সেম আমরা একটা গোলকের অংশ নিলাম,
তাহলে আমরা উত্তল দেখতেছি, তাহলে এই যে উঁচু অংশটা কি রূপে কাজ করবে? প্রতিফলক পৃষ্ঠ রূপে কাজ করবে, মানে আলো এসে কোথায় পড়বে? এই পাশে আলো পড়বে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এই পাশে প্যারা লাগিয়ে নিতে হবে। তাহলে আমরা এইভাবে অবতল উত্তলের চিত্র আঁকতে পারি। এখন কথা হচ্ছে, আমি কিছু কথা এখানে আরো অ্যাড করতে চাই। কথাগুলো হচ্ছে, ধরো আমরা একটা চিত্র আঁকলাম, একটা গোলকের অংশ নিচ্ছি। দেখো আমি যদি এই পাশে প্যারা লাগাই, প্যারা লাগালাম, বলো দেখি এটা কোন দর্পণ হবে? সমতল না গলীয়? প্রথমত আমাদের প্রশ্ন যে সমতল না গলীয় এই দর্পণটা। আমরা বলতে পারি এটা একটা গলীয় দর্পণ। কেন গলীয় দর্পণ? কারণ এটা একটা গোলক অংশ বিশেষ, সমতল তো গোল হয় না, সমতল কেমন হবে? এরকম সোজা হবে। তাহলে এটা একটা গলীয় দর্পণ প্রথমত। এবার আমরা আসতেছি, গলীয় দর্পণ আবার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অবতল আর একটা হচ্ছে উত্তল। তাহলে এখন বুঝতে হবে যে আমার এটা গলীয় দর্পণের অবতল নাকি উত্তল, তাই না? তাহলে এখন আমরা দেখলাম যে অবতলের ক্ষেত্রে কি বললাম? অবতলের ক্ষেত্রে অবতল অংশ মানে নিচু অংশে আলো পড়বে, নিচু অংশটা প্রতিফলক রূপে কাজ করবে। আর উত্তলের ক্ষেত্রে উঁচু অংশটা প্রতিফলক পৃষ্ঠ রূপে কাজ করবে। এক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে দেখো আমরা উত্তল পৃষ্ঠটা ফাঁকা মসৃণ, আর অবতল পৃষ্ঠে মানে নিচু পৃষ্ঠে কি লাগাইছি? প্যারা লাগাইছি। তাহলে আমাদের উঁচু পৃষ্ঠটা কি রূপে কাজ করবে? প্রতিফলক পৃষ্ঠ রূপে কাজ করবে। তাহলে আমাদের উঁচু পৃষ্ঠে আলো পড়বে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা হচ্ছে উত্তল দর্পণ। আমরা এখানে আলো কিভাবে ফেলবো? দেখো আমি মাঝ বরাবর একটা রেখা টানতেছি। এটাকে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম অভিলম্ব। আমরা প্রথমে যে প্রতিফলনের যে চিত্র এঁকেছিলাম সেখানে আমরা মাঝ বরাবর যে উপরে একটা লম্বা টান দেই, এটা কি বললাম? বলতাম আমরা কি বলতাম? অভিলম্ব বলতাম। তাহলে দেখো এই অভিলম্বের ওপর কিভাবে আলো ফেলতে হয়, যে দেখো অভিলম্বের সমান্তরালে আমি আলো ফেলতেছি। আচ্ছা দেখো আলো ফেললাম। তাহলে যে আলোটা ফেলা হয়, যেটা এসে দর্পণের উপর আলো ফেলে, সেটাকে আমরা কি বলি? আপতিত রশ্মি। কি বলি? এটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে এই আলোটা এখান থেকে কোন বরাবর আসতেছে? এই অভিলম্বের সমান্তরালে এসে কার উপর পড়লো? দর্পণের উপর পড়লো। পড়ার পরে আমরা সাধারণত জানি এইটা বাধা পাবে, বাধা পেয়ে এই আপতিত রশ্মিটি কি হয়ে যাবে? ফিরে যাবে। ধরো এই বরাবর ফিরে গেল। তাহলে এই ফিরে যাওয়ার রশ্মিটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা পেলাম আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা দেখলাম, এটাও দেখলাম যে একটা দর্পণের ওপর, গলীয় দর্পণের ওপর, একটা সমতল দর্পণের ওপর আলো কিভাবে পড়ে। তাহলে আমরা পড়তে পারে, আলো কিভাবে পড়তে পারে? সোজাসুজি বরাবর পড়তে পারে। আমি আবার কোনাকুনি বরাবর ফেলতে পারতাম, সেটা আবার কোন অন্য দিক দিয়ে বরাবর বেরিয়ে যেত। আমরা সেসব নিয়ে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলোতে আলোচনা করব। আজ এ পর্যন্তই। কেমন?